অটোনমিক নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব। অটোনমিক নার্ভাস সিস্টেম কি? অটোনমিক নার্ভাস সিস্টেম মূলত হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটি পার্ট। কার পার্ট? পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটি পার্ট। আসলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আলোচনা করার আগে আগে একটু বলে নিই যে নার্ভাস সিস্টেম কত প্রকার বলেন তো? দুই প্রকার, একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা হচ্ছে পেরিফেরাল। সেন্ট্রাল বলতে কাদেরকে বোঝায়? মূলত হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে ব্রেইন আর স্পাইনাল কর্ড। এই যে এখানে একটা ছবি আছে দেখেন, এই যে ব্রেন এবং স্পাইনাল কর্ড, এই জিনিসটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন আর স্পাইনাল কর্ড। এর বাইরে বডির সাথে যে কানেক্টর যে নার্ভগুলো থাকে এগুলোকে বলা হয় মূলত পেরিফেরাল নার্ভ। পেরিফেরাল নার্ভ, ঠিক আছে? তো পেরিফেরাল নার্ভগুলো মূলত কার সাথে কানেক্ট হচ্ছে? স্পাইনাল কর্ড অথবা ব্রেনের সাথে সরাসরি কানেক্ট হয়, ঠিক আছে? স্পাইনাল কর্ড এবং ব্রেন। তাহলে এটা কি বলতে পারেন? এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের বডির যতগুলো নার্ভাস সিস্টেম আছে সবগুলাই নার্ভ হচ্ছে পেরিফেরাল নার্ভ, শুধুমাত্র আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাদে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাদে বডিতে যত রকম নার্ভ আছে সবগুলোই কি? পেরিফেরাল নার্ভ, ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাদে। সো পেরিফেরাল নার্ভাস সিস্টেম এর মূল কাজ কি? মূল কাজই হচ্ছে যে আমাদের বডির সাথে আমাদের ব্রেনকে কানেক্ট করা। কার সাথে? বডির সাথে ব্রেন। যেমন আমাদের হাতের সাথে ব্রেনে কানেক্ট করতেছে, স্টোমাকের সাথে ব্রেনকে কানেক্ট করতেছে, পায়ের সাথে ব্রেনকে কানেক্ট করতেছে, ঠিক আছে? এই কানেক্টর হিসাবে কাজ করে মূলত পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কি করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে কন্ট্রোল সেন্টার অফ দ্য বডি, মানে বডির যে পুরো কন্ট্রোল সেন্টার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই জন্য এটাকে সেন্ট্রাল বলা হয়, একদম কন্ট্রোল সেন্টার, ঠিক আছে? ও কন্ট্রোল করে আর ও হচ্ছে কানেক্টর। পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কি? কানেক্টর। ওকে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম কত প্রকার? মূলত পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। আমরা আজকে অটোনমিক নিয়েই পড়বো মূলত, এই জন্য একটু আলোচনা করে নিলাম। একটি হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। সোমাটিক মানে কি? দেহ। এবার বলে দেহকে বোঝানো হয়। বেসিক্যালি সোমাটিক তখনই ব্যবহার করব আমরা যখন হচ্ছে আমাদের যত রকম ভলেন্টারি কন্ট্রোল আছে। ভলেন্টারি কন্ট্রোল বলতে বোঝাচ্ছে আমাদের যে মাসেলগুলো আমরা চাইলে নড়াচড়া করাইতে পারি, ওই মাসেলগুলোকে কি বলি আমরা? ভলেন্টারি মাসেল। এই ভলেন্টারি কন্ট্রোলগুলোকে যেই নার্ভ দ্বারা কন্ট্রোল করে তাকে বলে সোমাটিক নার্ভ। ক্লিয়ার? ভলেন্টারি কন্ট্রোল, যেমন আমরা হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, ঠিক আছে? ইচ্ছা করে নাড়ানো যায় যেসব পার্টসগুলোকে, ওই পার্টসগুলোকে যে নার্ভ সাপ্লাই হয় সেটা হচ্ছে সোমাটিক নার্ভ, ঠিক আছে? এটাকে বলা ভলেন্টারি কন্ট্রোল। যেমন এটা কি কাজ করে? মুভমেন্ট করতে সাহায্য করে, লিম্বস গুলো, ঠিক আছে? মুভমেন্টে হেল্প করে। আরেকটা নার্ভের নাম হচ্ছে অটোনমিক নার্ভ। অটোনমিক নার্ভ, অটোনমিক হচ্ছে ইনভলেন্টারি, অটোনমিক মানে অটোমেটিক। অটোমেটিকই করবে এটা, আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না, চাইলেও বাড়াইতে পারবেন না, এটা অটোমেটিক হচ্ছে। অটোমেটিক, অটোনমিক মানে হচ্ছে অটোমেটিক, ঠিক আছে? এটা কাদেরকে কন্ট্রোল করে? যত রকম ইনভলেন্টারি অর্গান আছে। ইনভলেন্টারি অর্গান কি? যেমন হার্টবিট আপনি চাইলে কমাইতে বাড়াইতে পারবেন? পারবেন না। ডাইজেশন চাইলে কমাইতে বাড়াইতে পারবেন? এটা কি করবে? এটা অটোমেটিক হচ্ছে, ঠিক আছে? সো এই যে অর্গানগুলোকে যারা নার্ভ সাপ্লাই করে তারাই হচ্ছে অটোনমিক নার্ভ, ঠিক আছে? অটোনমিক নার্ভ, ক্লিয়ার? যেমন হচ্ছে হার্টবিট, ডাইজেশন, এগুলো কন্ট্রোল করে কে? অটোনমিক নার্ভ, ঠিক আছে? সো আজকে আমরা অটোনমিক নার্ভ নিয়ে একটু জানার চেষ্টা করব। অটোনমিক নার্ভ মূলত কয় প্রকার? দুই প্রকার। অটোনমিক নার্ভ আবার কত প্রকার? দুই প্রকার। একটা নাম হচ্ছে সিম্প্যাথেটিক। কি? সিম্প্যাথেটিক। এই সিম্প্যাথেটিক শব্দটা মনে রাখবেন। সিম্প্যাথেটিকের মূল কাজ হচ্ছে ফাইট অর ফ্লাইট। কি? ফাইট অর ফ্লাইট। ফাইট মানে কি? মারামারি করা। ফ্লাইট মানে পালানো, তাই না? মারামারি করা অথবা পালানো। এখন এই সিম্প্যাথেটিক এই শব্দটা সাথে আপনি ইয়াটার টিকারিং জোনটা মনে রাখতে এস নেন। এস মানে সিম্প্যাথেটিক, এস সমান স্ট্রেস। স্ট্রেস, স্ট্রেস, হ্যাঁ? স্ট্রেস দিয়ে আমরা মনে রাখবো। এর সমান সমান হচ্ছে স্ট্রেস। এক কথা হচ্ছে আপনি যত স্ট্রেসে পড়বেন ততই সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হবে। কি হবে? স্ট্রেসের সময়। কখন হবে? স্ট্রেসের সময়। এখন স্ট্রেস বলতে কি? যেমন মনে করেন আপনি হঠাৎ করে দেখলেন একটা আপনার সামনে সাপ, এটা কি আপনি স্ট্রেস হবেন না? সাপ দেখলেন, সাপ দেখার পরে কি হবে? আপনার যেই আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এইটা মোটামুটি অ্যাক্টিভ হবে, ঠিক আছে? কি হবে? সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হবে। সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হওয়ার পরে কি করবে জানেন? সিম্প্যাথেটিক নার্ভ কি করে? অ্যাড্রেনালিন সিক্রেশন শুরু করবে। কি সিক্রেশন শুরু করবে? অ্যাড্রেনালিন শুরু করবে। অ্যাড্রেনালিন সিক্রেশন শুরু করার সাথে সাথে তখন কি হবে? আমাদের যে চোখে যে পিউপিলস গুলো আছে এগুলো ডাইলেট হয়ে যাবে। কি হবে? পিউপিলস ডাইলেট হবে। আমাদের হার্টবিট বেড়ে যাবে, আমাদের শ্বাস মানে রেসপিরেটরি রেট এটা বেড়ে যাবে, আমাদের মাসেলের মধ্যে রক্ত সাপ্লাই বেড়ে যাবে। কি হবে? মাসেলের রক্ত সাপ্লাই বেড়ে যাবে। এই জন্য কি হয়? আমরা যখন কোনো কিছুতে ভয় পাই, ভয় পেলে কি আমরা অনেক একটু বড় করে তাকাই না? এটা কিন্তু অটোমেটিক করতেছে, অটোনমিক নার্ভ এই কাজটা করতেছে। তখন কি হয়? আমরা দ্রুত শ্বাস নেই এবং দেখা যায় হার্টবিটটা বেড়ে যাচ্ছে, সাথে সাথে হার্টবিট বেড়ে যায়। এবং পাশাপাশি আপনি যখন সাপ দেখবেন, এখন আপনাকে হয়তো ডিসিশন নিতে হবে যে আপনি দৌড়ায় পালাবেন নাকি
মারামারি করবেন, ঠিক আছে? এই জিনিসটার জন্য আপনাকে সাহায্য করবে সিম্প্যাথেটিক নার্ভ। হয়তো আপনি ফাইট করবেন অথবা পালাবেন। পালানোর জন্য কি রাখতে হবে? আপনার পায়ে বেশি শক্তি লাগবে। পায়ে শক্তি লাগবে না পালাইতে, দৌড়ানোর জন্য কি শক্তি লাগবে। আর পায়ে শক্তি মানে কি, যত ব্লাড সাপ্লাই বেশি হবে তত কি পায়ে এনার্জি বেশি আসবে। সেই জন্য কি করে এই সিম্প্যাথেটিক নার্ভ কি করে, পায়ে রক্ত সাপ্লাই বাড়ায় দেয়। সো আমরা কি জানলাম, সিম্প্যাথেটিক নার্ভ যখন অ্যাক্টিভ হয় কি করবে, হার্ট রেট বাড়বে, তারপর হচ্ছে পিউপিল ডাইলেট হবে, তারপর হচ্ছে ব্রিথিং বেড়ে যাবে মানে শ্বাস রেট বাড়বে, তারপর হচ্ছে মাসেলে ব্লাড সাপ্লাই বেড়ে যাবে। মূলত এটা কেন হয়, এটা হচ্ছে অ্যাড্রেনালিন সিক্রেশন বাড়ে। অ্যাড্রেনালিনের কথা তো মনে আছে, অ্যাড্রেনালিন হরমোন, তাই না? অ্যাড্রেনালিন সিক্রেশন বাড়ে তখন এটা হয়। এখন এই কাজগুলো যখন করতে থাকে তখন আমাদের কয়েকটা জিনিস আবার বন্ধ হয়ে যায়, কমে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরিন আউটপুট কমে যায়। কি কমে যায়? ইউরিন আউটপুট কমে যায়। যত স্ট্রেসে থাকবেন, যত বেশি ভয় পাবেন, দেখবেন প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে। বলে না ভয়ে প্রস্রাব বন্ধ হয়ে গেছে? এটা কেন কমছে? এটা সিম্প্যাথেটিক নার্ভই কাজটা করে। কি করে? সিম্প্যাথেটিক নার্ভ যখন আপনি ভয় পাচ্ছেন বা স্ট্রেসে যাচ্ছেন তখন অ্যাড্রেনালিন সিক্রেশন বাড়ায়। কি বাড়ায়? অ্যাড্রেনালিন সিক্রেশন। অ্যাড্রেনালিন সিক্রেশনের একটা কাজ হচ্ছে আলফা 1 রিসেপ্টর অ্যাক্টিভ করে। আলফা 1 রিসেপ্টর অ্যাক্টিভ করে, কিডনির যে আলফা 1 রিসেপ্টর থাকে সেটাকে অ্যাক্টিভ করে। তখন কিডনির যেই রক্তনালীগুলো আছে, কিডনির রক্তনালীগুলো সংকুচিত হয়, যেটাকে বলা হয় রেনাল ভ্যাসো কন্ট্রাকশন। কি হয়? রেনাল ভ্যাসো কন্ট্রাকশন হয়। যখন রেনাল ভ্যাসো কন্ট্রাকশন হয়, যদি কিডনির রক্তনালী সংকুচিত হয়ে যায় তখন কি হবে? কিডনির রক্ত সাপ্লাই স্বাভাবিক থাকবে? কমে যাবে রক্ত সাপ্লাই। যখন রক্ত সাপ্লাই কমে যাবে তখন কি হবে? জিএফআর এর মাত্রা, জিএফআর কমে যাবে। জিএফআর কমে গেলে তো ইউরিন আউটপুট কমে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা মেকানিজম। কিভাবে কেন হলো? সিম্প্যাথেটিক নার্ভ অ্যাড্রেনালিন সিক্রেশন বাড়ালে অ্যাড্রেনালিন সিক্রেশন আলফা 1 রিসেপ্টর অ্যাক্টিভেট করলো। আলফা 1 রিসেপ্টর আবার কি করলো, যে রেনাল ভ্যাসো কন্ট্রাকশন কমাই দিল, মানে রেনাল ভ্যাসো কন্ট্রাকশন করলো। সেজন্য কি হলো, যে আমাদের জিএফআর কমে গেল। জিএফআর কমে যাওয়ার কারণে ইউরিন আউটপুটটাও কমে গেছে। ক্লিয়ার? ওকে। এছাড়া দেখা যায় কি, আপনি যখন স্ট্রেসে থাকবেন তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। স্ট্রেসে থাকলে কি হয়? রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। কারণ স্ট্রেসে থাকলে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হয়। সিম্প্যাথেটিক নার্ভ যখন অ্যাক্টিভ হয় তখন অ্যাড্রেনালিনও অ্যাক্টিভ হয়। সিম্প্যাথেটিক নার্ভের সাথে তো অ্যাড্রেনালিন সম্পর্ক আমরা জানলাম, তাই না? এই যখন অ্যাড্রেনালিন অ্যাক্টিভ হয় তখন অ্যাড্রেনালিন কি করে, আমাদের লিভারের মধ্যে স্টোর করা গ্লুকাগন থাকে না, গ্লাইকোজেন থাকে না, লিভারের ভিতরে গ্লাইকোজেন থাকে, মানে গ্লুকোজগুলো তো স্টোর করা থাকে, তাই না? এই গ্লাইকোজেনকে ভাঙে সে গ্লুকোজ বানায়। যখন গ্লাইকোজেনকে ভাঙে সে গ্লুকোজ বানাবে তখন কি হবে? গ্লুকোজের মাত্রা বাড়বে। রক্তে গ্লুকোজ বাড়লো না, কারণ এটা স্টোর থাকার কথা ছিল। স্টোর না থেকে সে কি করলো, গ্লাইকোজেনটা ভাঙা ফেললো, ভাঙা আবার গ্লুকোজ বানাইলো, কনভার্ট করলো। এছাড়া দেখা যায় সে আরেকটা কাজ করে, সেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। কি করে? গ্লাইকোনিওজেনেসিস। গ্লাইকোনিওজেনেসিস করে। গ্লাইকোনিওজেনেসিসটা কি? গ্লাইকোনিওজেনেসিস হচ্ছে ফ্যাট এবং প্রোটিনকে ভাঙা গ্লুকোজ বানায়। লিভারের ভিতরে তো ফ্যাট এবং প্রোটিন স্টোর থাকে, তাই না? এই ফ্যাট এবং প্রোটিনকে সে ভাঙা শুরু করে, ভাঙা সে গ্লুকোজ বানায়। কেন বানায়? সে চিন্তা করে যে এনার্জি দরকার আছে, তাই না? কারণ এনার্জি যদি না থাকে তাহলে সে একটু ফাইটও করতে পারবে না, সে দৌড়াইতে পারবে না, কারণ গ্লুকোজ তো অ্যাক্টিভ এনার্জিতে কাজ করবে, তাই না? সে কি করবে? ফ্যাটকে ভাঙা আপনার গ্লুকোজ বানানোর চেষ্টা করবে, প্রোটিনকে ভাঙা গ্লুকোজ বানানোর চেষ্টা করবে, গ্লাইকোনিওজেনেসিস করবে আর কি। হ্যাঁ, এই প্রসেসে সে এই কাজটা করার চেষ্টা করবে। এরপরে যখন অ্যাড্রেনালিন খুব বেশি কাজ করা শুরু করে তখন কি হয়? ইনসুলিন কমে যায়। ইনসুলিন সিক্রেশন কমে যায়। আর ইনসুলিন সিক্রেশন যদি কমে যায় তখন কি হয়? কোষের ভিতরে কি আর গ্লুকোজ ঢুকতে পারবে? ইনসুলিন কমে গেলে কোষের ভিতরে আর গ্লুকোজ ঢুকতে পারে না, কারণ ইনসুলিন কি করে? কোষে গ্লুকোজ অ্যাবজর্পশন বাড়ায়, তাই না? যখন ইনসুলিন কমে যাবে তখন কি হবে? গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। তখন ইনসুলিন কমে যাবে, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। ঠিক আছে? ওকে, এটা জানলাম। তার মানে কি করলো? সিম্প্যাথেটিক নার্ভ কয়টা কাজ করলো? এক নম্বর হচ্ছে গ্লুকোজ বাড়ায়, দুই নম্বর জানলাম ইউরিন আউটপুট কমায় ফেলে, তারপর জানলাম কি হার্ট রেট বাড়ায়, তারপর হচ্ছে আপনার রেসপিরেটরি রেট বাড়ায়, তারপরে পিউপিল ডাইলেট করে আমাদের মাসেলে ব্লাড সাপ্লাই বাড়ায়। ঠিক আছে? এবং এটা আপনি ডিসিশন নেবেন, ফাইট করবেন না পালাবেন। ক্লিয়ার? তার মানে এটা কি সিম্প্যাথেটিক কি করতেছে? সবকিছুকে মানে সিচুয়েশন অনুযায়ী বাড়ানোর চেষ্টা করতেছে। ক্লিয়ার? সো এই সিম্প্যাথেটিক ঘটনা কখন হইতে পারে? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলো তো স্ট্রেসে পড়লো, তাই না? তারপরে ইনজুরি হইলে, তারপরে দেখা যাচ্ছে সাডেন শক পাইছে, তখনও কিন্তু আপনার সিম্প্যাথেটিক অ্যাক্টিভ হবে। এছাড়া এক্সারসাইজ করার সময়, ইমোশনে এবং হাইপোটেনশনে যখন রক্তচাপ কমে যায় তখনও কিন্তু সিম্প্যাথেটিক অ্যাক্টিভ হইতে পারে। ক্লিয়ার? এখন আমরা জানবো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সম্পর্কে। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কি করে? রেস্ট মুডে, মানে যখন আমরা রেস্ট মুডে থাকি তখন অ্যাক্টিভ হয়, এবং যখন ডাইজেশন হয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভ থাকে তখন কি হয়? প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভ হয়। ক্লিয়ার? প্যারাসিম্প্যাথেটিক এর কাজই থাকবে রেস্ট মুডে। কখন? রেস্ট মুডে। এ হচ্ছে ফাইট মুডে, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে রেস্ট মুডে। রেস্ট মুডে সে
কাজ করে। তো প্যারাসিম্পেথিকের মূল কাজটাই করে হচ্ছে আমাদের ব্রেনের যে ক্রেনিয়াল নার্ভের মধ্যে আছে না, যে 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ, মনে আছে 10 নম্বর কে থাকে? ভ্যাগাস। 10 নম্বর নার্ভের নাম কি? ভ্যাগাস। সিরিয়ালগুলো মনে নাই মনে হয়, না সব ভুলে গেছে। আচ্ছা, ভ্যাগাস, মূলত ভ্যাগাস নার্ভ কি হয়, ব্রেন থেকে আমাদের বডির অর্গানের কিছু পার্টের সাথে সে কানেক্ট হয়। কার সাথে কানেক্ট হয়? যেমন হার্ট, তারপর লাং, স্টোমাক, তারপর হচ্ছে আমাদের সেলিভারি গ্ল্যান্ড, তারপর হচ্ছে আমাদের ব্লাডার, এর সাথে কানেক্ট হয়। সো এর সাথে যখন কানেক্ট হয় তখন এর মূল কাজ কি থাকে? দেখা গেছে যে আমাদের ব্রেন থেকে ভ্যাগাস নার্ভ আমাদের এই যে হার্টের সাথে কানেক্ট হয় কার মাধ্যমে? এসিটাকোলিনের সাথে। এসিটাকোলিন হচ্ছে একদম আমাদের যে ভ্যাগাস নার্ভের এন্ডিং পার্টের দিকে থাকে, একদম শেষের দিকে থাকে। ঠিক আছে, ভ্যাগাস নার্ভ হার্টের সাথে যুক্ত হইতেছে, ঠিক এই পার্টের মধ্যে থাকে এসিটাকোলিন। এটা একটা নিউরোট্রান্সমিটার। এসিটাকোলিন মূলত অ্যাক্টিভেট করে কাকে? যে আমাদের মাস্কিউলিন নামক একটা রিসিপ্টর থাকে, মাস্কিউলিন রিসিপ্টরের সাথে সে কি করে? অ্যাক্টিভ করে, মাস্কিউলিন রিসিপ্টরকে অ্যাক্টিভ করে। মাস্কিউলিন রিসিপ্টর অ্যাক্টিভ হলে সে কাজ শুরু করে। যখন এই যে পেরিফেরাল যে সিম্প্যাথেটিক যে নার্ভ আছে, সরি প্যারাসিম্প্যাথিক যে নার্ভটা আছে আমাদের, এই প্যারাসিম্প্যাথিক নার্ভ যখন অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ মানে কি? ভ্যাগাস নার্ভ অ্যাক্টিভ হলো। ভ্যাগাস নার্ভ যখন অ্যাক্টিভ হবে তখন কি করবে? আমাদের সব অর্গান, যে কটা অর্গান দেখাইছি এগুলোর মধ্যে হার্ট এবং ব্রিথিং একে স্লো ডাউন করবে। হার্ট এবং ব্রিথিংকে স্লো করবে। প্যারাসিম্প্যাথিকের মূল কাজ হচ্ছে একে স্লো করা। সিম্প্যাথিক কি করবে? এই দুটাকে ফাস্ট করে। ঠিক আছে, প্যারাসিম্প্যাথিক কাজ হচ্ছে একে কমানো, স্লো করবে। এর সাথে দেখা যাচ্ছে যে আপনার আমাদের যে মুখে যে লালা আছে এটা বাড়াবে। এই বাকি জিনিসগুলো সে বাড়ায়। বাকি জিনিসগুলো বলতে কি? ডাইজেশনকে বাড়ায়, স্যালাইভাকে বাড়ায়, ইউরিনকে বাড়ায়। ক্লিয়ার? শুধুমাত্র কমাইলো কাকে কাকে? হার্ট আর হচ্ছে লাং, এই দুটাকে কমায় ফেলে। প্যারাসিম্প্যাথিক সাপ্লাই হার্ট এবং লাংসকে স্লো ডাউন করে, ডাইজেস্টকে বাড়ায়। ঠিক আছে, স্যালাইভাকে বাড়ায় আর ব্লাডারকে বাড়ায়। তার মানে কি? যদি আপনি প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভ হয় তখন কি হবে? আপনার ইউরিন ফর্মেশন ঠিক মতো হবে, প্রস্রাব হবে। সিম্প্যাথিকে কিন্তু প্রস্রাব কমে গেছে, এখানে কি হবে? প্রস্রাব ঠিক মতো হবে। সিম্প্যাথিকের ডাইজেশন কিন্তু ঠিক হইতেছিল না, এলোমেলো হইতেছিল, এখানে ডাইজেশনটা ঠিক মতো হবে। ঠিক আছে, সিম্প্যাথেটিকের মধ্যে দেখা গেছে যে আপনার হার্ট রেট খুব ফাস্ট ছিল, প্যারাসিম্প্যাথিক সে কি করবে? হার্ট রেট স্লো করবে। তারপরে প্যারাসিম্প্যাথিক ব্রিথিংকে স্লো করবে। এখন প্যারাসিম্প্যাথিককে কাজ চালাইতেছে কে? ভ্যাগাস নার্ভ, তাই না? ভ্যাগাস নার্ভ মূলত এই যে মাস্কুলিনিক যে রিসিপ্টর আছে, রিসিপ্টরের মাধ্যমে সেটার সাথে অ্যাসিটাকোলিনের সাথে একটা বন্ড তৈরি করে সে সিগন্যাল পাঠায় এবং এই জিনিসগুলোকে স্লো ডাউন করে। এখন যদি কোনো কারণে এই ভ্যাগাস নার্ভ অথবা অ্যাসিটাকোলিন অথবা এই যে রিসিপ্টর এর মধ্যে কোনো ঝামেলা হয় তখন কি হার্ট রেট ঠিক থাকবে? হার্ট রেট কি হবে? হার্ট রেট বাড়তে থাকবে। আবার যদি দেখা গেছে যে মানে সে প্রচুর পরিমাণে এটাতে ফোর্স করতেছে, মানে সে প্রচুর অ্যাক্টিভ, ওভার অ্যাক্টিভ, তখন কি হবে? এগুলো বেশি কমে যাবে। তার মানে কি? প্যারাসিম্প্যাথিক যে নার্ভ আছে এই নার্ভকে অ্যাক্টিভও করা যাবে, ইনহেবিটও করা যায়। ইনহেবিট করলে কি হবে? এগুলা বেড়ে যাবে, আর যখন অ্যাক্টিভ করবে এগুলা কমে যাবে। তার মানে অ্যাক্টিভ হলে হার্ট রেট কমে যাবে, তারপর হচ্ছে ব্রিথিংটাও কমে যাবে, আবার ডাইজেশন তখন বেশি হবে, স্যালাইভাও বেশি হবে, ইউরিন আউটপুট বেশি হবে। ঠিক আছে, আবার যখন আমরা এটাকে ব্লক করব অর্থাৎ ইনহেবিট করব, ইনহেবিট হলে কি হবে? এগুলো হার্টবিট বেড়ে যাবে, রেসপিরেটরি রেটও বেড়ে যাবে, অপরদিকে ডাইজেশনের ঝামেলা শুরু হয়ে যাবে। ঠিক আছে, ডাইজেশন কি হবে? স্লো ডাউন হবে, কারণ এটা কি ডাইজেশনকে অ্যাক্টিভ করতে সাহায্য করে, গাট মোটিলিটি বাড়াতে সাহায্য করে প্যারাসিম্প্যাথিক নার্ভ। তখন কি হবে? গাট মোটিলিটি কমে যাবে। তখন দেখা যাচ্ছে রোগী পেশেন্ট কিছু খাইছে তার টয়লেট হইতেছে না, অনেক সময় নিয়ে টয়লেট হবে, মানে কনস্টিপেশন দেখা দিবে, স্যালাইভা কমে যাবে, ইউরিন আউটপুট কমে যাবে। এখন এই জিনিসগুলো আমাদের হোমিওপ্যাথিতে কেন দরকার, বা আমরা এই জিনিসটা কিভাবে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ হয়? মূলত দেখা গেছে কিছু পরিমাণে ড্রাগস আছে বা কিছু পরিমাণে এজেন্ট আছে যারা প্যারাসিম্প্যাথিককে অ্যাক্টিভ করতে পারে আবার ইনহেবিটও করতে পারে। ঠিক আছে, আমরা এই জায়গা হবে ডিজিটালিস, আর ইনহেবিট করে হচ্ছে বেল অ্যাট্রোপিন। হ্যাঁ, ইনহেবিট করে হচ্ছে অ্যাট্রোপিন বা বেলাডোনা। তো বেলাডোনার কাজ হচ্ছে ইনহিবিট করা, আর হচ্ছে অ্যাক্টিভ করা কাজ হচ্ছে কার? ডিজিটালিসের। সো তখন ডিজিটালিস কি করবে? এইগুলাকে স্লো ডাউন করা শুরু করবে, আর বেলাডোনা কি করবে? এগুলাকে বাড়ায় দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সো আমরা যখন হোমিওপ্যাথি কেসগুলো দেখি বা আমাদের যখন মেডিসিনগুলো যদি পড়ি, একটু যদি খেয়াল করেন দেখবেন, আমরা প্রথমে একটু ডিজিটালিস দিয়ে শুরু করি। আচ্ছা, ডিজিটালিস যদি দেখি আমরা কয়েকটা জিনিস দেখবো। এক নাম্বার দেখবো হচ্ছে হার্ট।
হার্ট কি বলছি, ডিজিটালাইজ হার্টকে কি করবে, এখানে নিয়ম অনুযায়ী সে কি করতেছে, অ্যাক্টিভ করতেছে প্যারাসিম্পেথেটিককে, তাই না? সো হার্ট রেট স্লো হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যদি হার্ট রেট একটু দেখি, ঠিক আছে, এই যে সরি কোথায় গেলাম, আচ্ছা ডিজিটালাইজের হার্ট, এই যে স্লো পালস, ইন্টারমিটেন্ট এন্ড উইক পাওয়া গেছে, আছে। এটা কেন করলো, ওই যে আমাদের যে ভেগাস নার্ভ, সে ভেগাস নার্ভকে সে বেশি অ্যাক্টিভ করা হচ্ছে ডিজিটালিস। ডিজিটালিসের কাজ হচ্ছে ভেগাস নার্ভকে খুব বেশি পরিমাণ অ্যাক্টিভ করা। যখন ভেগাস নার্ভ বেশি অ্যাক্টিভ হলো তখন কি হলো, হার্টের পালস স্লো ডাউন হয়ে গেল, কারণ হার্ট রেট কমে গেছে, ইন্টারমিটেন্ট হয়ে গেছে এবং উইক হয়ে গেছে। এরপরে কি দাঁড়াইছে আমাদের, এরপর হচ্ছে আমাদের রেসপিরেটরিতে সে অ্যাটাক করছে, তাই না? রেসপিরেটরি কি হবে, রেসপিরেটরি রেটও কমে যাবে। রেসপিরেটরি রেট কমে যাওয়ার কারণে ডিজায়ার টু টেক এ ডিপ ব্রেথ, পেশেন্টের কি হয়, অনেক বড় একটা শ্বাস নিতে ইচ্ছা জাগে, সে বড় একটা শ্বাস নিতে চায়, কারণ তার কি ব্রিথিং ইরেগুলার হয়ে গেছে, ব্রিথিং রেগুলারিটি নাই, কারণ হার্ট রেটটা রেসপিরেটরি রেট তো অনেক কমে গেছে, তাই না? কেন, এই যে ভেগাস নার্ভের অ্যাক্টিভিটির জন্য, কারণ ভেগাস নার্ভ অ্যাক্টিভ হয়ে গেছে, বেশি অ্যাক্টিভ হয়েছে। কে করলো এটা, ডিজিটালিস করছে, তাই না? এই সিমটমগুলো পাইলে তোমরা ডিজিটালিস এখন দিতে পারবো। পাশাপাশি আমরা কি দেখলাম, ওই জায়গায় ইউরিন আউটপুটের দিকে যদি তাকাই, এখানে ইউরিন আউটপুট ইয়ের বই আছে, ক্লার্কের বইয়ের মধ্যে পাবেন ইউরিন আউটপুট। এই যে দেখেন, এই জায়গায় ইউরিন আউটপুট কি হবে, ইউরিন আউটপুটটা কন্টিনিউয়াস আর্জিনিং বেড়ে যাবে, কারণ ভেগাস নার্ভ কি করে, ইউরিন আউটপুট তো বাড়ায়। এই যে কি করবে, আউটপুটটা বেড়ে গেছে, ঠিক আছে, ইউরিন আউটপুটটা বেড়ে যাচ্ছে। সো ডিজিটালিসের মধ্যে আমরা এই লক্ষণটা পাইছি। এখন আমরা যদি বেলাডোনার দিকে তাকাই, বেলাডোনা কি করবে, তার বেলাডোনা কি করবে, বেলাডোনা হি ইনহেবিট করবে। ইনহেবিট হওয়ার কারণে কি হবে, তার হার্ট রেট বাড়বে, তাই না? এখন আমরা হার্টের দিকে যদি একটু তাকাই, ভায়োলেন্ট পালপিটেশন আছে, তার মানে কি হার্ট রেট বেড়ে গেছে। এরপরে কি রেসপিরেটরি রেট কি হবে, রেসপিরেটরি রেটও বাড়বে, ঠিক আছে? আমরা যদি রেসপিরেটরি রেটটা যদি দেখি, এই যে রেসপিরেশন কুইক আছে, দেখা যায় এই যে রেসপিরেশন কুইক, তার মানে রেসপিরেশন রেটটাও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে যে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে, আমরা ইউরিনের দিকে যদি একটু তাকাই, এখানে ইউরিন আউটপুটটা রিটেনশন প্রথমে আছে রিটেনশন, ওকে। আমরা স্যালাইভার দিকে যদি তাকাই, দেখি আমরা ডিজিটালিসের স্যালাইভাটা একটু দেখে আসি। স্যালাইভার দিকে তাকাই, তাহলে ডিজিটালিসের স্যালাইভা যদি একটু দেখি, কারণ ডিজিটালিস কি করে, স্যালাইভাকে নিয়ম অনুযায়ী সে ভেগাস নার্ভকে, ভেগাস নার্ভ যখন অ্যাক্টিভ হচ্ছে তখন কি হবে, স্যালাইভা কমে যাবে, আর ভেগাস নার্ভ আছে, এই যে কপিয়াস স্যালাইভেশন, ক্লিয়ার? তার মানে কি, আমাদের প্রতিটা মেডিসিনই কিন্তু এভাবে মানে একদম ফিজিওপ্যাথোলজিক্যালি চলতেছে, কিন্তু আমরা ব্যাপারটাকে টাচ করতে পারি না। ক্লিয়ার? ওকে।